গভীর রাত, যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় বসানো হয়েছে একটা পুলিশি চেকপোস্ট। চারো পাশের থমথমে বাতাসে কেবল পুলিশের বুটের আওয়াজ আর তল্লাশির প্রস্তুতি। হঠাৎ এই চেকপোস্টের সামনে থামলো একটা কালো রঙের প্রাইভেট কার। পুলিশ গাড়িতে থাকা লোকজনকে একে একে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু করলেন। পুলিশের সামনে দাঁড়িয়ে চারজন তরুণ। এর মধ্যে একজনকে পুলিশ প্রশ্ন করলো, এই তোর নাম কি? উত্তরে সে বলল, আমার নাম সাফায়েত হোসেন। পুলিশ আবার জিজ্ঞাসা করলো, এই তোর বাড়ি কই? সাফায়েত বলল, আমার বাড়ি নোয়াখালী। পুলিশ তাকে আবার জিজ্ঞাসা করলো, আইডি কার্ড আছে কোনো? উত্তরে বলল, না, সাথে নেই। এরপর পুলিশ আরো একজনের দিকে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তোর নাম কি? উত্তরে সে বলে, আমার নাম মোহাম্মদ সামির। তাকে আবার জিজ্ঞাসা করা হয়, বাড়ি কই? উত্তরে সে বলে, ঢাকাতে। পুলিশ তাকেও জিজ্ঞাসা করে, সাথে কোনো আইডি কার্ড আছে? উত্তরে সে বলে, আইডি কার্ড আছে, কিন্তু আমার ফোনে। তল্লাশির এক পর্যায়ে পিছনের সিটে বসা শেষ জনের পালা আসে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, নাম কি? উত্তরে সে বলে, আমার নাম মিরাজ। পুলিশ বলে, বাড়ি কই? মিরাজ বলে, আমার বাড়ি ঢাকা। তার অ্যাকসেন্ট শুনে পুলিশ জিজ্ঞাসা করে, এই তোর কথা এমন কেন? আর বাড়ি ঢাকা মানে? তোর অরিজিন কই তাই বল, বাড়ি কোথায়? অরিজিন বাড়ি? মিরাজ বলল, স্যার আমি এখানে চাকরি করি, পুরান ঢাকাতে চাকরি করি। পুলিশ জিজ্ঞাসা করলো, এই তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। উত্তরে মিরাজ বলল, আমার বাড়ি চট্টগ্রাম। তার কাছে চট্টগ্রাম কথাটা শুনতেই পুলিশের মুখে যেন হাসি ফুটে উঠল। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে পুলিশের জালে ধরা খেলো চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমন। কিন্তু কে ডেভিড ইমন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জারিয়া ফাইলস। Now you are going to discover the David Imo story. ডেভিড ইমনের আসল নাম মোবারক হোসেন ইমন। তার বাবার নাম মোহাম্মদ মুসা। তার বাড়ি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়ন। দুই ভাই এবং দুই বোনের ভিতর ইমন সবচেয়ে বড়। ছোটবেলা থেকে ইমন ছিল ক্রিকেটের পোকা। স্থানীয় ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট একাডেমিতে সে বাহাদুর স্পিনার বা চায়নাম্যান বোলার হিসেবে জমজমাট প্র্যাকটিস করত। এমনকি চট্টগ্রামে বিদেশি দলগুলো এলে তাদের নেট বোলার হিসেবেও সে বল করার সুযোগ পেয়েছিল। তার নামের শেষে ডেভিড নামটি কিন্তু যুক্ত করেছে ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারের নাম অনুসারে। কিন্তু ওই যে বলে না, কপাল খারাপ, ক্রিকেট থেকে সে তার কাঙ্ক্ষিত সফলতা পেল না। যখনই সফলতা পেল না, তখন সে ভীষণ হতাশ হয়ে এই পথ থেকে ছিটকে পড়ল। এর পরপরই সে ফটিকছড়ি এবং চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে ঢুকে পড়ে এবং বিভিন্ন গ্রুপের সাথে মিশতে শুরু করে। এরপর সে প্রবেশ করে অপরাধ জগতে। অপরাধ জগতের ঠিক শুরুতে ইমন চট্টগ্রামের স্থানীয় এলাকায় বালুমহাল কেন্দ্রিক কিছু ছোটখাটো অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। মূলত এই সময় তিনি স্থানীয় অপরাধীদের সংস্পর্শে আসেন। ছোটখাটো অপরাধের সাথে যুক্ত থাকলেও তার আসল সুযোগ কখন আসে জানেন? তার আসল সুযোগ কিন্তু আসে 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর। 5 আগস্টে ওই যে গণঅভ্যুত্থান হলো এবং যার ফলে সরকারের পতন ঘটলো, এরপরে কিন্তু চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে বড় ধরনের শূন্যতা তৈরি হয়। এই সুযোগটাই কিন্তু ইমন কাজে লাগিয়ে ফেলেছিল এবং পুরো দমে অপরাধ জগতে সক্রিয় হয়ে উঠল। বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ এর অন্যতম সহযোগী রায়হানের হাত ধরেই ইমন এই সিন্ডিকেটে প্রবেশ করেন। বড় সাজ্জাদের রাইট হ্যান্ড ছিল ছোট সাজ্জাদ। ছোট সাজ্জাদ যখন পুলিশের হাতে ধরা খেলো এবং জেলে চলে গেল, তখন ইমন সরাসরি বড় সাজ্জাদের প্রধান আস্থাভাজন সেকেন্ড ইন কমান্ড হিসেবে পুরো সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করলো। ইমন এরপর মাথা খাটালো এবং একটা জিনিস বুঝতে পারলো যে 20 থেকে 25 বছরের কম বয়সী উঠতি বয়সের যুবকদের আবেগ এবং সহজে টাকা পাওয়ার লোভ খুব সহজেই কাজে লাগানো যায়।
এদের ব্যবহার করে ইমন যদি বড় অপরাধও করে তাহলে কিশোর গ্যাং বা বয়স কম হয় আইনি সুযোগ সুবিধা খুব সহজে পাওয়া যাবে। ইমন কিন্তু নিজে অস্ত্র চালনায় ভীষণ দক্ষ ছিল, তাই সে তার এই ক্যাডার বাহিনীর ছেলেদের নিজে কিংবা তার বিশ্বস্ত পুরনো সহযোগীদের দিয়ে আধুনিক সব অস্ত্র চালনার ট্রেনিং দিত। এভাবে আস্তে আস্তে সে তার দলে প্রায় অর্ধ শতাধিক সক্রিয় ক্যাডার যুক্ত করে নেয়, যাদের একটা বিশাল অংশ দিয়ে সে ছোটখাটো অপরাধ থেকে শুরু করে বড় বড় অপরাধে জড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের ভয় দেখাতে এই ক্যাডারদের দিয়ে প্রকাশ্যে অস্ত্র পরিদর্শন এবং গুলি চালানো হতো। পুলিশের হাত থেকে বাঁচতে তারা কি করতো জানেন? তাদের যাতে ডিজিটালি কোনোভাবে ট্র্যাক না করা যায় তাই তারা নিজেদের ভিতর বিদেশি নাম্বার এবং বিভিন্ন ইনক্রিপ্টেড অ্যাপ দিয়ে যোগাযোগ করত। বিদেশি নাম্বার থেকে ফোন দিয়ে এই গ্যাং বিভিন্ন ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। আর যদি চাঁদা না পেত তাহলে দলবল নিয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট চালাতো। ইমন কিন্তু এই হুমকি ধামকি দিয়ে চুপ করেছিল না। এরপর সে শুরু করে একের পর এক রক্তাক্ত অধ্যায়। 2024 সালের 21 অক্টোবর সোমবার ঠিক বিকাল 5:30। স্থান চট্টগ্রাম নগরী চান্দগাঁও থানার শমশেরপাড়ার উদুপাড়া এলাকা। এই এলাকায় ইট, বালু, সিমেন্টের ব্যবসা করত আফতাব উদ্দিন তাহসিন নামে এক তরুণ ব্যবসায়ী। তার বয়স ছিল মাত্র 26। এই এলাকায় একক আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জন্য মরিয়া উঠেছিল স্থানীয় এক সন্ত্রাসী চক্র। কিন্তু সমস্যা বাঁধল এক জায়গায়। এই সন্ত্রাসী চক্রের অবৈধ দাবির মুখে শক্ত প্রাচীর হয়ে দাঁড়ালেনই তাহসিন। তিনি সাফ জানিয়ে দিলেন কোনো চাঁদা দেওয়া হবে না। শুধু তাই না, এই সন্ত্রাসীদের হুমকি ও অপরাধের বিরুদ্ধে তিনি ও তার সহযোগীরা ছিলেন পুরো সোচ্চার। এমনকি এক সন্ত্রাসীর কুকীর্তি নিয়ে পত্রিকায় ছাপানো নিউজও তিনি নিজের ফেসবুকে শেয়ার করে দিয়েছিলেন। 21 অক্টোবরের ওই বিকেলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সেই বিকেলে কোথা থেকে যেন একটা মাইক্রোবাস এসে থামলো তাহসিনের ব্যবসার জায়গায়। আচমকা গাড়ির ভেতর থেকে প্রথমে তাকে লক্ষ্য করে এলো পাতারি গুলি ছোড়া হলো। এরপর মুহূর্তের মধ্যে গাড়ি থেকে অস্ত্রধারীরা নেমে তাকে একদম খুব কাছে থেকে একের পর এক গুলি করে মৃত্যু করলো এবং চোখের পলকে পালিয়ে গেল। এই ঘটনার পর পুলিশ যখন তদন্তে নামে তখন সবার প্রথমে নাম আসে ছোট সাজ্জাদ এবং তার গ্যাংয়ের। আস্তে আস্তে তদন্ত যখন সামনের দিকে আগায় তখনই কিন্তু বের হয়ে আসে এই ডেভিড ইমন এবং বড় সাজ্জাদের সিন্ডিকেটের নাম। এই ঘটনার পর কিন্তু ইমনকে গ্রেফতার করা হয়নি। কবে গ্রেফতার করা হয়েছিল জানেন? 2025 সালে ইমন একবার গ্রেফতার হয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোনো খুনের মামলায় নয়। 2025 সালের জানুয়ারি মাসে বাজিত থানায় একটা ডাকাতির মামলায় কক্সবাজার থেকে ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়েছিল। যদিও আইনের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে মাত্র 22 দিনের মাথায় সে কারাগার থেকে জামিনে মুক্তি পায়। জেল থেকে বের হয়ে আসার পর সে আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। চান্দগাঁওয়ের ঘটনার ক্ষত শুকাতে না শুকাতে ইমন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ঘটিয়ে ফেলে আরেকটা হাড়হিম করা ঘটনা, বাকলিয়ার চাঞ্চল্যকর জোড়া। সালটা তখন 2025, তারিখ 30 মার্চ। বিকেল বা সন্ধ্যার ঠিক এই গধূলি লগ্নে বাকলিয়া ও চন্দনপুরা এক্সপ্রেস রোড এলাকা হঠাৎ কেঁপে উঠল আগ্নেয়াস্ত্রের বিকট শব্দে। তখনকার সময় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অপরাধ সিন্ডিকেট পুরো চট্টগ্রামে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছিল। আর এই পুরো সিন্ডিকেটের মাঠ পর্যায়ের মূল চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। ওই সময়টাতে মূলত ইমনের গ্রুপের সাথে অন্য এক স্থানীয় গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ইমনরা এলাকায় নিজেদের একাই ত্রাস বজায় রাখতে ওই দিন একটা টার্গেট কিলিং এর প্ল্যান করে। ঘটনাটা কিভাবে ঘটানো হয়েছিল শুনুন। চন্দনপুরা এক্সপ্রেস রোড দিয়ে তখন একটা প্রাইভেট কার ক্যাজুয়ালি যাচ্ছিল। হঠাৎ করে চারপাশ থেকে গাড়িটিকে ঘিরে ফেলা হয় এবং কোনো কিছু বোঝার আগেই চলন্ত গাড়ির ভেতরের লোকজনকে লক্ষ্য করে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একে একে ব্রাশ ফায়ার করা শুরু করা হয়। আকস্মিক এই বৃষ্টি জোড়া গলিতে গাড়ির ভিতরে থাকা দুজন মানুষ মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনার পর পুলিশের তদন্ত যখন গভীরে গেল তখন বেরিয়ে আসলো আসল চাঞ্চল্যকর তথ্য। এই জোড়া কোনো মিসিং লিংক রাখেনি ডেভিড ইমন। সে নিজে সরাসরি মাঠে না থেকে নেপথ্যের মাস্টার মাইন্ড, প্রধান সমন্বয়ক এবং নির্দেশদাতা হিসেবে কাজ করেছিল।
এই চাঞ্চল্যকর জোড়া মাধ্যমেই মূলত ডেভিড ইমন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে নিজেকে একজন রক্তের নেশায় মত্ত বেপরোয়া শীর্ষ সন্ত্রাসী হিসেবে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত করে এবং তার ঘাড়ে একে একে ঝুলতে শুরু করে গুরুতর সব মামলা। বাকলিয়ারে জোড়া খুনের পর চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘটনা হলো আরও এক রোমহর্ষক ও সিনেমাকেও হার মানানো মার্ডার, ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ড। সালটা 2025, তারিখ 23 মে। শুক্রবার রাত 8:30টার দিকে পতেঙ্গা সৈকত এলাকা হঠাৎ রক্তে লাল হয়ে উঠল। নিহত হওয়া ব্যক্তিটি ছিলেন আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। ঢাকায় আকবরের বয়স ছিল 44। তিনি বাইজিদ বোস্তামি এলাকার বাসিন্দা ছিলেন। জানেন, তার নিজের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন ধারায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির প্রায় 10টি মামলা ছিল। এই হত্যার মূল ঘটনা কি ছিল জানেন? মূলত কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও তার অনুসারীদের সাথে এই ঢাকায় আকবরের কিন্তু দীর্ঘদিনের চরম শত্রুতা এবং গ্রুপগত দ্বন্দ্ব চলছিল। কারাবন্দি বড় সাজ্জাদের অনুসারী ও তার স্ত্রী তামান্না শারমিনকে নিয়ে আকবর নিয়মিত নিজের ফেসবুক আইডি থেকে কটূক্তি করে ভিডিও ছাড়তেন। ঝামেলা আরো চড়ে বসলো যখন ফেসবুকে শুরু হলো ওপেন হুমকি ধামকি। এর জবাবে তামান্না শারমিনও তাকে প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিয়ে ভিডিও দেন। দুই পক্ষের অনলাইনে চুলোচুলি উত্তেজনার পারদ একদম তুঙ্গে তুলে দিয়েছিল। ইমনের গ্যাং তার জন্য পাতলো এক নিখুঁত হানি ট্র্যাপ। হত্যাকাণ্ডের মাত্র কয়েকদিন আগে নুসরাত নামক এক রহস্যময় তরুণীর সাথে ফেসবুকে পরিচয় হয় আকবরের। সেই ফাঁদে পা দিয়ে 23 মে রাতে ওই তরুণী আর আকবরের বন্ধুরা মিলে অক্সিজেন মোড় থেকে একটা প্রাইভেট কারে চড়ে সোজা চলে আসেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। সৈকতের 28 নম্বর দোকানের সামনে সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছিল, কিন্তু কে জানতো মৃত্যু তাদের ঘাপটি মেরে বসে আছে। ঠিক যখন আকবর বন্ধুদের কাছ থেকে একটু দূরে অন্য একটা টেবিলে খাবার আনতে গেল, তখনই ঘনিয়ে এলো সেই কাল বেলা। হঠাৎ করে অন্ধকার থেকে 10 থেকে 12 জনের এক সশস্ত্র সন্ত্রাসী দল অতর্কিত ঝাঁপিয়ে পড়লো আকবরের উপর। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে এক এক পর এক ব্রাশ ফায়ার শুরু হলো। আকবর তো মাটিতে লুটিয়ে পড়লেনি, সাথে সে এলোপাথারি গুলিতে সৈকতে ঘুরতে আসা সাধারণ কিছু দর্শনার্থী ও একটা নিষ্পাপ শিশুও গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল। এই পুরো হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কিন্তু ছিল আমাদের এই ডেভিড ইমন। এইসব হত্যাকাণ্ডের মাধ্যমে ইমন হয়ে ওঠে চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। কিন্তু ইমন পুরো বাংলাদেশের মানুষের নজরে আসে কিন্তু চট্টগ্রামের চকবাজার থানায় চন্দনপুরা বাকলিয়া এক্সপ্রেস রোড এলাকায় অবস্থিত digital.net নামক এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অফিসে ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে। এই ঘটনাটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল। সবকিছু শুরু হয়েছিল একটা ফোন কল দিয়ে। হামলার ঠিক 2 দিন আগের কথা। ডেভিড ইমন সরাসরি একটি বিদেশি নাম্বার থেকে ফোন দেয় ডিডিএন এর মালিক আদিল বিন মামুনের কাছে। ফোনে একদম পরিষ্কার ভাষায় হুমকি দিয়ে সে বলে, ব্যবসা করতে হলে কিন্তু এককালীন 2 কোটি টাকা চাঁদা দিতে হবে এবং প্রতি মাসে মাসে দিতে হবে আরো 10 লাখ টাকা। যদি বাঁচতে চাও আর ব্যবসা চালাতে চাও তাহলে এই টাকা শোধ করতে হবে, আর যদি টাকা না দেয় তাহলে সোজা ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। না, আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন। আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনো না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। কিন্তু কোম্পানির মালিক সাফ জানিয়ে দিলেন কোনো চাঁদা দেওয়া হবে না। আর এতে খেপে গেল ডেভিড ইমন। যেমন কথা তেমন কাজ। নির্দিষ্ট ডেডলাইন পার হতেই 13 জুলাই দুপুরে ঘটে গেল সে অন্ধকার কাণ্ড। মুখে মাস্ক পরা 15 থেকে 20 জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত হুট করে আকস্মিকভাবে ঢুকে পড়ল ডিডিএন এর ওই শান্ত অফিসে। ভিতরে ঢুকে তারা শুরু করলো তাণ্ডব। হাতে দেশীয় অস্ত্র আর কুড়াল নিয়ে অফিসের কম্পিউটার, দামি সার্ভার সরঞ্জাম, মনিটর ও আসবাবপত্র এক একটা করে চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। শুধু তাই নয়, অফিসের ড্রয়ার ভেঙে কর্মচারীদের বেতনের জন্য জমানোর প্রায় 35 লাখ টাকা ক্যাশ নিয়ে চোখের পলকে তারা চম্পট দিল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই পুরো বাংলাদেশে হইচই পড়ে গেল। এই ঘটনার নেপথ্যে কিন্তু ছিল ডেভিড ইমন। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, এতগুলো ঘটনা ঘটানোর পরও কি ডেভিড ইমনের কোনো পতন হবে না? ডেভিড ইমনের পতনের ঘন্টা শুরু হয় একটা ঘটনার মাধ্যমে।
বড় সাজ্জাদের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল হক চৌধুরীর ছোট ভাই মাকসুদুল হক চৌধুরী মাসুদের। মাসুদ ছিলেন চট্টগ্রামের যুবদল নেতা। দিনটি ছিল 2026 সালের 13 জুন দুপুর 1:30টা। রাউজানের পাহাড়তলি চৌমুহনী বাজার এলাকা। স্থানীয় একটা রেস্টুরেন্টে চা পান শেষে যখন মাসুদ পাহাড়তলি মোড়ে এসে পৌঁছালেন, ঠিক তখনই একটা সিএনজি চালিত অটোরিকশা করে একদল সশস্ত্র সন্ত্রাসী এসে হাজির হলো। পরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল ওই কিলারের হাতে ছিল শটগান আর পিস্তল। আকস্মিক এই হামলায় প্রাণ বাঁচাতে মাসুদ দৌড়ে একটা দোকানের সামনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কিলাররা তাকে বাঁচতে দেয়নি। চারপাশ থেকে ঘিরে তাকে লক্ষ্য করে একে একে গুলি চালানো হয়। এখানেই শেষ নয়, সবচেয়ে নৃশংস ব্যাপার হলো পালিয়ে যাওয়ার সময় হামলাকারীদের দুজন আবার ফিরে আসে এবং মাটিতে লুটিয়ে থাকা মাসুদের মাথার খুব কাছে থেকে গুলি তার মৃত্যু নিশ্চিত করে চম্পট দেয়। আর এই একটি মাত্র হত্যাকাণ্ডই ডেভিড ইমনের জন্য কাল হয়ে দাঁড়ায়। পুলিশের তদন্তে পানির মতো পরিষ্কার হয়ে যায় যে এই হত্যাকাণ্ডের পিছনের মাস্টারমাইন্ড কিন্তু ছিল ডেভিড ইমন। এই হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা বাহিনী একেবারে আদা জল খেয়ে মাঠে নেমে পড়ে। এই মামলার সূত্র ধরে শুরু হয় তদন্ত। অবশেষে গত 22 জুলাই ঢাকার কেনারীগঞ্জ থেকে এই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি মোহাম্মদ ইলিয়াস ওরফে ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। আর এই ধামা ইলিয়াসকে যখন রিমান্ডে নিয়ে জেরা শুরু করা হলো, তখন তার মুখ থেকে বেরিয়ে আসলো ডেভিড ইমনের সকল গোপনীয়তা। চারদিকে তখন পরিস্থিতি একদম গরম, দেশ জুড়ে চলছে তল্লাশি অভিযান। ইমন তখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল যে এই বাংলার মাটিতে আর এক মুহূর্ত রক্ষা নেই। বড় সাজ্জাদের পরামর্শে তারা প্ল্যান করে যে কোনো মূল্যে দেশ ছেড়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ইমন তার সেই চিরচেনা পরিচিত গোঁফ কেটে ফেলে একদম ছদ্মবেশ ধারণ করে। কিন্তু পুলিশ তো আর বসে নেই, গোয়েন্দা জালে তখন তার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করা হচ্ছিল। ইমন চরম চতুরতার সাথে বারবার তার যাতায়াতের রুট বদলাচ্ছিল। সে প্রথমে চট্টগ্রাম থেকে গাড়ি নিয়ে সোজা ঢাকার দিকে যায়, সেখান থেকে দাউদকান্দি পদ্মা সেতু হয়ে প্রথমে খুলনার দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বুঝতে পেরে যে সেখানেও কড়াকড়ি বেশি, সে আবার রুট বদলিয়ে গোপালগঞ্জ ও নারায়ণ থেকে একেবারে যশোরের দিকে এগোতে থাকে। তার উদ্দেশ্য ছিল বেনাপোল সীমান্ত দিয়ে দেশ থেকে পার হওয়া। আর এদিকে পুলিশের কাছে আগে সুনির্দিষ্ট তথ্য চলে এসেছিল যে এই মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন বেনাপোল সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করবে। আর এই খবরের ভিত্তিতে যশোর জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে একদম কোমর বেঁধে নেমে পড়ে। তারা ঝটপট যশোর নারায়ণ মহাসড়কের ঝুনঝুমপুর এলাকায় বসালো এক বিশেষ যৌথ চেকপোস্ট। রাত তখন গভীর, চারপাশ একদম থমথমে। ঠিক সেই মুহূর্তে চেকপোস্টে এসে থামলো একটা সন্দেহভাজন কালো প্রাইভেট কার। পুলিশ যখন টর্চ লাইট ফেলে ভেতরে বসা লোকগুলোকে জিজ্ঞাসাবাদ আর তল্লাশি শুরু করলো, তখন তো সে ভরকে যাওয়া ছদ্মবেশী ইমনের সমস্ত চাল ধুলায় মিশে গেল। গাড়ি থেকে টেনে হিসেবে বের করা হলো তাকে এবং তার 3 ঘনিষ্ঠ সহযোগী আল ইসলাম, আলিফ তমাল ও শামীম সাফায়াতকে। তখন ইমনকে তল্লাশি করে তার কাছে পাওয়া যায় ভারতের একটা ভুয়া আধার কার্ড। সেখানে তার নাম ছিল আজহার খান। গোফ কেটে ভুয়া ভারতীয় আধার কার্ড পকেটে নিয়েও কোনো লাভ হলো না। পুলিশের সেই যৌথ চেকপোস্টের নিখুঁত টহল আর সাহসিকতার সামনে চিরতরে চুরমার হয়ে গেল ডেভিড ইমনের সে দাম্ভিক অপরাধ জগতের। একদিন এক সাংবাদিক ইমনকে প্রশ্ন করেছিল, আপনি কেন এই সন্ত্রাস পথ বেছে নিলেন? তার উত্তরে ইমন বলে, আমি চেয়েছিলাম একটা বড় ক্রিকেটার হতে, নতবা অনেক টাকার মালিক হতে। আমি অনেক বড় লোক হওয়ার জন্য এ পথ বেছে নিয়েছি। ডেভিড ইমনের গল্পটা যেন ক্রাইম থ্রিলার সিনেমাকেও হার মানালো। এমন ইন্টারেস্টিং আরও ক্রাইম স্টোরি শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।